রক্তের মধ্যে নানান ধরনের বজ্র পদার্থ শরীরের, সেগুলো জমে যায়। তার মধ্যে একটা হলো ক্রিয়েটিনিন। তো ক্রিয়েটিনিন বেড়ে যায়। তো সলিডোগো এমন একটা ওষুধ যেটা কিডনির ফাংশনকে আরো মজবুত করে, আরো সুন্দর করে, তাকে কাজ করতে সহায়তা করে। তো আমার একটা রোগীর কথাই বলি। রোগী হলো ক্রনিক কিডনি ডিজিজের রোগী। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? রোগী হলো সিকেডির পেশেন্ট, ক্রনিক কিডনি ডিজিজ। ওনার হাই প্রেশার আছে, মোটামুটি 60 বছরের মতো বয়স ওনার। তো ওনার সিকেডি ওই মানে খুব বেশি পর্যায়ে যায় নাই, ক্রিয়েটিনিন লেভেল ওই 2 থেকে 3-এর ভিতরে থাকে। তো 2 থেকে 3-এর ভিতরে থাকে। আমি তার চিকিৎসা করাচ্ছি বেশ অনেকদিন। তো এর ভিতরে লক্ষণ ভিত্তিক ওষুধ দেই, আর সে ভালো আছে। কারণ এই ধরনের রোগীরা কিডনির একটা বিশেষ হলো যে কিডনির যতটুকু নষ্ট হয়, একই সাথে লিভারেরও যতটুকু নষ্ট হয় সেইটুকু আর ঠিক হয় না। তো ইরিভার্সিবল পরিবর্তন মানে চেঞ্জ আসে তাদের, যেগুলোকে আবার রিভার্স করা যায় না, পুনরায় ফিরে আনানো যায় না। তো সেই রোগী আমার কাছে ওষুধ খেয়ে তার ক্রিয়েটিনিন লেভেল ওই 2-এর আশেপাশে থাকে, বাড়ে না, 2-এর আশেপাশেই থাকে, বাড়ে না। তো সেই রোগী হঠাৎ করে আসছে বেশ কয়েকদিন পরে, চোখ মুখ একদম ফুলা, একদম দুর্বল হয়ে গেছে। তো কি হয়েছে, সমস্যা কি? সমস্যা হলো যে সে ভ্যানে থেকে পড়ে গেছিল, আঘাত পাইছিল। আঘাত পাওয়ার পরে সে অ্যালোপ্যাথিক ফার্মেসিতে যে ওষুধ খাইছে, ওই ব্যথার ট্যাবলেট খাইছে। ব্যথার ট্যাবলেট খাওয়ানোর পরে তার শরীর ফুলে গেছে। পরবর্তীতে কিডনি পরীক্ষা করে দেখা যায় যে তার ক্রিয়েটিনিন লেভেল 9+ হয়ে গেছে, 9-এর উপরে চলে গেছে। তো আমি স্বাভাবিকভাবে একটু তারে বকাশকা দিলাম যে আপনি জানেন আপনার কিডনির সমস্যা, তারপরে আপনি কেন ব্যথার ওষুধ খেলেন? তো লাস্টে তখন আমি তো মনে করছি এই রোগী তো গেল, 9-এর উপরে উঠে গেছে। তখন লাস্টে তখন এই সলিডোগো ওষুধটা তখন আমি দিলাম, এটার কথাই মনে পড়লো। তো সলিডোগো সাধারণত ওই যখন ড্রেনেজ রেমেডি হিসেবে দেওয়া হয়, ড্রেন করার জন্য, মানে শরীরের ডিটক্সিফাইং করার জন্য অর্গান মেডিসিন। তো সলিডোগো এরকম একটা ড্রেনেজ মেডিসিন যেটা কিডনির ফাংশনকে আরো ভালো করে। তো যেখানে কিডনি ঠিকমতো কাজ করতে পারছে না, সেখানে তার ক্রিয়াকে আরো সুন্দর করে ঠিকমতো কাজ করতে সহায়তা করে। যেরকম ক্রিটিকাস হার্টের জন্য, সেরকম সলিডোগো কিডনির জন্য। তো তাকে অ্যাকাউন্টস ডিস্টিল ওয়াটারের মধ্যে 10 ড্রপস 10 ফোঁটা মাদার টিংচার দেওয়া হয়, দিয়ে তারপরে রোগীকে দেওয়া হয় যে প্রতিদিন আপনি এটা খেয়ে যাবেন। তো 3 বেলা খেয়ে যাবেন। তো ওই সলিডোগো খাওয়ার পরে 1 মাস পরে সে আসছে, আবার করে ক্রিয়েটিন লেভেল আবার করছে। ক্রিয়েটিন লেভেল 3-এর নিচে নেমে আসছে, 2+ সামথিং এরকম। তো রুগী এসে বলতেছে যে স্যার, এই ওষুধটা খুব ভালো একটা মেডিসিন, খুবই ভালো মেডিসিন, এটা খাওয়ার পরে থেকেই আমার মনে হয় যেন শরীরটা অনেক ভালো হয়ে গেল। তো এই ওষুধটা আমার কখনো মিস করবেন না, আমার যত ওষুধই দেন আমাকে এই ওষুধটা দিতে হবে সাথে। তো এই সলিডোগোর আমার একটা অভিজ্ঞতা আপনাদের জানাইলাম। এখন আসেন আমরা পড়ার মধ্যে আসি। মরিসন সলিডোগো নিয়ে আলোচনা করে নাই, সলিডোগো সম্পর্কে উনি কিছু লেখে নাই। তো আমরা বরিকের ম্যাথামেটিকে দেখি
বড়িক বলতেছেন সোলিডিগো ভার্গোরিয়া, সোলিডিগো ভিরগা, ভার্গা না ভিরগা যাই করবেন, গোল্ডেন ডট। বলছে যে এই যে গাছ সোলিডিগো, এই সোলিডিগো গাছের কেউ যদি তার পোলেন নেয়, সোলিডিগো গাছটা দেখেন, এই হলো সোলিডিগো গাছ। সোলিডিগো গাছের যে ফুলের থেকে যে রেণুটা উঠে, এই রেণু যদি কারো বাতাসের সাথে লাংসে চলে যায়, বাতাসের সাথে যদি লাংসে চলে যায়, বাতাসের সাথে যদি লাংসে চলে যায়, ফুলের রেণু যদি বাতাসের সাথে যেভাবে হোক তার লাংসে যদি ইনহেলেশন হয়, নিঃশ্বাসের সাথে চলে যায়, তাহলে কি করে? সেটা লাংস থেকে রক্তক্ষরণ ঘটায়। থাইসিসের রোগীদের, থাইসিস মানে কি? যক্ষা। তাহলে যাদের লাংসের যক্ষা আছে, এইরকম রোগীদের যদি সোলিডিগোর পোলেন নিঃশ্বাসের সাথে ফুসফুসে চলে যায়, তাহলে ফুসফুস থেকে রক্তক্ষরণ হয়। তাহলে এইখান থেকে বোঝা গেল যে ফুসফুসের যক্ষা রোগে যদি রক্তক্ষরণ হয়, সেক্ষেত্রে সোলিডিগো ব্যবহার করা যাবে। রিপিটেড কোল্ডস অফ টিউবারকুলোসিস, feeling of weakness, chilliness alternating with heat, তাদের কি হয়? বারবার ঠান্ডা লাগে। টিউবারকুলোসিস রোগীতে বারবার ঠান্ডা লাগে টিউবারকুলোসিসের, এবং খুব দুর্বল অনুভব করে, শীত লাগে, এবং শীত অবস্থা সেটা হিটের সাথে পর্যায়ক্রমে দেখা দেয়। একবার খুব শীত লাগে শরীরটা, আবার শরীরে খুব গরম লাগে। তাহলে সোলিডিগো মেইনলি হলো কিডনির একটা মেডিসিন, যেখানে এটা কিডনির ফাংশনকে আরো ত্বরান্বিত করে। যে কিডনির ফাংশনে যেখানে সমস্যা দেখা দেয়, সোলিডিগো খেলে অনেকটাই ঠিক হয়। সেই জন্য সিরাম ক্রিয়েটিনিন কমায় দেওয়ার জন্য এটা একটা ভালো মেডিসিন। এটা খেলে সিরাম ক্রিয়েটিনিন অনেক ক্ষেত্রে কমে যায়। কিন্তু কথা হলো যে এটা দিয়ে কমানোর পরে রোগ কিন্তু ভালো হয় না। আপনার রোগ ভালো করতে চাইলে অন্যান্য যে মেডিসিন, গভীর ক্রিয়াশীল মেডিসিন লক্ষণ ভিত্তিক আপনি দিতে হবে। তো আপনারা তো অনেকেই পরে জয়েন করছেন। আমরা বলতেছিলাম যে ক্রেটিকাস যেরকম হার্টের ওষুধ, সেলিডোনিয়াম কার্ডিওস্মিরি যেরকম লিভারের ওষুধ, সোলিডিগো হলো কিডনির ওষুধ। তো যক্ষায় আক্রান্ত ব্যক্তিরা যদি সোলিডিগোর ফুলের রেণু সেগুলা যদি নিঃশ্বাসের সাথে লাংসে প্রবেশ করায়, তাহলে তাদের রক্তক্ষরণ হয়। টিউবারকুলোসিস, রিপিটেড কোল্ডস অফ টিউবারকুলোসিস, বারবার ঠান্ডা লাগে, খুব দুর্বল লাগে, এবং একবার শীত লাগে, আবার গরম লাগে, এটা পর্যায়ক্রমে দেখা দেয়। ন্যাজোফেরিংস, নাক এবং ফেরিংসে কি হয়? সর্দি জমে, ক্যাটার হয়। গলার মধ্যে বার্নিং পেইন হয়। হাত পায়ে ব্যথা করে, হাত পায়ে ব্যথা করে। আর থোরাসিক রিজন মানে বুক
বুকের মধ্যে অপারেশন, বুকের মধ্যে জানে ভারী বোধ, মানে যেন পাথর চাপা দিয়ে রাখছে, এটা চাপ বোধ লাগে, বুকের মধ্যে ভারী বোধ হয়। পেইন ইন রিজন অফ কিডনি, কিডনি রিজনে পেইন। যারা ক্রনিক কিডনি ডিজিজে ভোগে তাদের প্রায়ই রোগীরা বলে কোমরে ব্যথা করে, তাদের প্রায়ই কিডনিতে ব্যথা হয় এবং রোগী বলে যে কোমরে ব্যথা করে। এবং এর সাথে কি থাকে, ডাইসেরিয়া, যন্ত্রণাকর প্রস্রাব, প্রস্রাব কম হয়, যন্ত্রণা করে। কিডনি সেন্সিটিভ টু প্রেসার, এটা মনে রাখবেন যে কিডনি জায়গায় চাপ দেওয়া যায় না, কিডনি জায়গায় চাপ দেওয়া যায় না। কিডনি তো আমাদের রেক্টোপেরিটোনিয়াল অর্গান, আমাদের পিঠের কাছে থাকে, একদম পিঠের কাছে থাকে, তো ওই কিডনি রিজনে চাপ দেওয়া যায় না। একটু দেখেন যে কিডনিটা কোথায় থাকে। আমরা যদি পিঠের দিক থেকে দেখি, পিঠের দিক থেকে দেখি, এই যে বডির সারফেস থেকে কোন অর্গান কোথায় আছে সেটা মার্ক করা, এটা পরীক্ষার মধ্যে আসে, সারফেস মার্কিং। আপনার একটা খালি গায়ে দাঁড়াবে, তারপরে আপনাকে দেখাই দিতে হবে যে বডির কোন জায়গায় কিডনিটা আছে। দেখেন এই যে এটা হলো বাম সাইডের কিডনি, আর এটা হলো ডান পাশের কিডনি। ডান পাশের কিডনিটা একটু নিচে থাকে, বাম পাশের কিডনিটা একটু উপরে থাকে। তো সলিডিগো ওষুধের ক্ষেত্রে এই কিডনি রিজন, দেখেন কিডনি রিজন তাহলে কোথায়, পিছনের দিক থেকে যদি দেখেন যে আমাদের শেষের দিকে যে ইয়াগুলো আসছে, রিব গুলো আসছে, শেষের দিকে যে রিব গুলো আসছে, এটাকে বাংলায় কি বলে, বুকের যে হাড় গুলো আসছে, 12 নম্বর রিব, 12 এবং 11, এই দুইটার পিছনেই থাকে কিডনি। এই কিডনির উপর অংশ, তারপর নিচের অংশ দেখেন একদম এই যে আমাদের ইলিয়াক ক্রেস্ট আছে তার একটু উপর পর্যন্ত, এক কথায় পুরা লাম্বার রিজনের বাসটা থাকবে এই রিব গুলা থেকে শুরু করবে, তো উপর দিকে থাকবে একটু। আর সামনের দিক দিয়ে দেখলে, সামনের দিক দিয়ে দেখলে এই যে দেখেন সামনে যে বুকের যে ছাতি আছে, বুকের যে হাড় আছে সাইডে, কোস্টাল মার্জিন কয়, সেই কোস্টাল মার্জিন এর নিচেই থাকবে কিডনি দুইটা। তো সলিডিগোর হলো কি, এই কিডনি রিজনে, কিডনি রিজন যে আছে, এই কিডনি রিজনে সে কোনো প্রেসার সহ্য করতে পারে না, কিডনিতে কোনো প্রেসার সহ্য করতে পারে না। এটা হলো সলিডিগোর একটা ক্যারেক্টারিস্টিক্স। তো কিডনিতে ব্যথা করে এবং এখানে সেন্সিটিভ টু প্রেসার, এখানে প্রেসার সহ্য করতে পারে না। আর কিডনি রিজনে ব্যথা এবং যন্ত্রণাকর তাদের প্রস্রাব হয়, ডাইসেরিয়া হয়, ডাইসেরিয়া হয়। ডাইসেরিয়া হলো পেইনফুল অর আনকমফোর্টেবল ইউরিনেশন, হ্যাঁ, যন্ত্রণাকর প্রস্রাব, প্রস্রাব করে সে কমফোর্ট ফিল করে না, একটা বার্নিং, একটা শার্প বার্নিং সেন্সেশন হয়, জ্বালা করা অবস্থা হয়। তো সেই ডাইসেরিয়া থাকবে সলিডিগোর মধ্যে। ব্রাইটস ডিজিজ, এই ব্রাইটস ডিজিজ হলো পুরাতন টার্ম, হ্যাঁ, আগে ব্যবহার করতো এই টার্মটা, বর্তমানে বলে সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ। হ্যাঁ, ক্রনিক কিডনি ডিজিজ, কিডনির যে প্যারেনকাইমা আছে সেই প্যারেনকাইমাতে ক্রনিক ইনফ্লামেশন হয়, ক্রনিক ইনফ্লামেশন হয়। রেপার্টরিতে একটা রুব্রিক্স আছে, আপনি যদি কিডনি দেখেন, সিকেডির যে রুব্রিক্স, কিডনির মধ্যে আপনি যাবেন ইনফ্লামেশন, ইনফ্লামেশন, তারপরে প্যারেনকাইমা, এই যে প্যারেনকাইমাটাস,
তারপরে এটা হলো ওষুধ, যদি একুইট হয় এগুলা ওষুধ, আর ক্রনিক হলে এগুলা ওষুধ। তাহলে কিডনি ইনফ্লামেশন, প্যারেনকাইমাটাস, একুইট হলে এই ওষুধ, ক্রনিক হলে এই ওষুধ। তো ব্রাইট যে এই দেখেন ক্রনিক কিডনি ডিজিজ, সেখানে আমাদের সলিডেগো আছে, এই যে সলিডেগো, সলিডেগো এটা কি ওষুধ? এটা হলো সোলানাম পারপিয়া আছে যাই। তাহলে এই যে সলিডেগো ওষুধ, সলিডেগো, সলিডেগো ভেরগরিয়া। তো ব্রাইট ডিজিজ মানে হলো সিকেডি। এবং আমাদের বিখ্যাত একজন ডক্টর ছিল যিনি কিডনি রোগে মারা গেছেন, তার নাম জানেন? ব্রঙ্কিয়াল ক্যাটারে, শ্বাসনালীতে কফ জমে জমে মারা গেছেন কে? ডাক্তার হেনিম্যান। আর এই ব্রাইট ডিজিজে মারা গেছেন কে? ডাক্তার কেন্ট। ডাক্তার কেন্ট, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। জি। তো ডাক্তার কেন্ট কিন্তু অল্প বয়সেই মারা গেছেন। তো এই ব্রাইট ডিজিজ এগুলা কখনোই 100% ভালো করা যায় না, তবে রোগীকে ভালো রাখা যায়। ক্রিয়েটিনিন লেভেল ধরেন একটা কিডনির 70% নষ্ট হয়ে গেছে, যেটা নষ্ট হয়ে গেছে সেই জিনিস আর ঠিক হয় না, কিডনিরও না লিভারেরও না, কারণ বাকি 30% অসুস্থ আছে। সেই অসুস্থ গুলারে সুস্থ করতে পারলে রোগী চলতে পারবে, হিসাব নিকাশ করে চললে। এই জন্য যাদের ক্রিয়েটিনিন লেভেল অনেক বেড়ে যায় ক্রনিক কিডনি ডিজিজে, তখন শুধু উপশমমূলক চিকিৎসা ছাড়া আর কিছুই করা যায় না। কিন্তু অনেক সময় হয় একুইট রেনাল ফেলিউর হয়, একুইট কিডনি ডিজিজ হয়। তো একুইট অবস্থা সেটা দেখা যায় হঠাৎ করে ক্রিয়েটিনিন লেভেল অনেক বেড়ে গেছে, 12-13 এরকম হয়ে গেছে। মানে হোমিওপ্যাথি দাবি করে যে আমরা ক্রিয়েটিনিন 15-20 এরকম হয়ে গেছিল, হোমিওপ্যাথি ওষুধ দিয়ে ভালো করে ফেলছি। এটা আসলে মূলত তাদের ওই যে একুইট কন্ডিশন যেগুলো সেগুলো ভালো করছে, কারণ সেগুলা হঠাৎ করে হয়, সেগুলাতে কিডনি পুরোটা ড্যামেজ থাকে না। কিন্তু যারা দীর্ঘদিনের ক্রনিক কিডনি ডিজিজ, হ্যাঁ, ধীরে 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 ক্রিয়েটিন বাইরে 10-15-20 এরকম চলে গেছে, সেগুলাতে আপনি পিছনে ফিরে আনতে পারবেন না। আমার কাছে একটা রোগী আছে যার ক্রিয়েটিনের লেভেল 12। তো সেই রোগী দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছে, তার ডায়ালিসিস করা লাগে না, ওই এর ভিতর দিয়েই থাকে। তো কিন্তু রোগী ভালো হয় না একদম। তো ব্রাইট ডিজিজ কেউ যদি ফারুক আলাই স্যার বলে যে সমস্ত পোলাইপান এরকম দাবি করে যে একদম সিকেডি 5 যেগুলা স্টেজ 5, হ্যাঁ, সেগুলা হোমিও ওষুধ দিয়ে ভালো করে ফেলছে, এগুলো হচ্ছে চাপাবাজি করে, চাপাবাজি করে। কারণ এটা হচ্ছে এমন অসুখ যেটা রিভার্স করা যায় না, ইরিভার্সিবল ডিজিজ। হে ফিভার, হে ফিভার হলো ওই যে ফুলে রেণু বাতাসে উড়ে, সেগুলো নাকের ভিতর দিয়ে ঢুকে লাংসে ঢুকে অ্যালার্জি তৈরি করে, হাসি টাসি এগুলো হয়, গায়ে একটা জ্বর জ্বর থাকে। তো অনেক সময় এই যে যেহেতু সলিডেগো গাছের ফুলের রেণু বাতাসে ভাসে, তো এগুলা অনেক সময় হে ফিভার সৃষ্টি করে। তো হে ফিভার হুয়েন সলিডেগো ইজ দ্য এক্সাইটিং কজ। হে ফিভারের কারণ যদি সলিডেগো গাছ হয়, সেক্ষেত্রে আপনি সলিডেগো 30 পটেন্সি বা আরো হাই পটেন্সি দিলে রোগীর অবস্থা ঠিক হয়ে যাবে। যেখানে হে ফিভারের কারণটাই হলো এই সলিডেগো ফুলের রেণু। আমরা এর আগে জানছি যে থাইসিসে আক্রান্ত ব্যক্তিদের যদি এই গ্যাসের পোলেন নিঃশ্বাসের সাথে ফুসফুসে চলে যায়, তাহলে ফুসফুস থেকে হিমোরেজ হয়। আর রোগীদের যদি টিউবারকুলোসিস জনিত বারবার ঠান্ডা লাগে, খুব দুর্বল অনুভব করে,
একবার শীত একবার ঠান্ডা পর্যায়ক্রমে আসে। তার নাজোফেরিংসে তার ক্যাটার থাকে। নাকের পিছনের যে ফেরিংস অংশ সেটা হলো নাজোফেরিংস। ফেরিংসটা আমরা বারবারই দেখাই। হ্যাঁ, এই যে নাকের মধ্যে যে ভাঁজ ভাঁজ করা থাকে এগুলো হলো টার্মিনেট। এটা হলো ইনফিরিয়র টার্মিনেট, যেটা ফুলে গেলে নাকে দেখা যায় দুই পাশে মাংসের মতো বাড়ছে। এগুলো আসলে পলিপাস না, অনেকে এগুলো পলিপাস বলে। তো যাই হোক, এই নাকের পিছনের যে ফেরিংস এর যে অংশ সেটা হলো নাজোফেরিংস, আর মুখের পিছনের যে অংশ সেটাকে বলে অরোফেরিংস, আর লেরিংস এর পিছনের যে অংশ সেটা হলো লেরিঙ্গোফেরিংস বা হাইপোফেরিংস। তো এই জায়গায় তার সবসময় কফ জমে থাকে। সলিডেগো রোগীদের এখানে কফ জমে থাকে। আর যদি এই সলিডেগো ফুলের রেণু তার নাকের মধ্যে যে হে ফিভার তৈরি করে, নাকের অ্যালার্জি তৈরি করে, সেই ক্ষেত্রে সলিডেগো ওষুধ 30 বা তার থেকে হায়ার পোটেন্সিতে দিতে হবে। এটা হলো বরিকের কথা। আইস হলো ইনজেক্টেড ওয়াটারি বার্নিং এন্ড স্টিংিং পেইন। ইনজেক্টেড মানে সামনের দিকে একটু ইনজেক্ট, আচ্ছা, ইনজেক্ট করা তো আমরা জানি কোন জিনিস প্রবেশ করা। আর ইনজেক্টেড মানে কি? ছবি দেখি আসা। ইনজেক্টেড আই মানে একটা, যখন এই যে আমাদের কনজাংটিভা আছে, চোখের কনজাংটিভা, সেই কনজাংটিভার যে ভেসেল গুলো আছে, সেই ভেসেল গুলো যখন একটু প্রসারিত হয়, হ্যাঁ, ভেসেল গুলা দেখা যায় যখন, তখন সেটাকে বলে ইনজেক্টেড আইস। দেখেন চোখের এই যে ভেসেল গুলা আছে, এই যে এখানেই তো আপনার কনজাংটিভা শরীরে চোখের যে সাদা অংশ আছে, এই সাদা অংশটা কি করে কভার করে রাখে, আর চোখের পাতা যেটা আছে তার ভিতরের অংশ কভার করে রাখে। এখানে যখন ব্লাড ভেসেল গুলো একটু ডাইলেটেড থাকবে, ফুলে ফুলে থাকবে, তখন সেটাকে বলে ইনজেক্টেড আইস। তো সলিডেগোর আইসটা হবে এরকম ইনজেক্টেড। এবং ওয়াটারিশ, চোখ থেকে পানি পড়বে, চোখে জ্বালা করবে, স্টিঙ্গিং হবে, ফুল ফোটানো ব্যথা হবে। নাকের মধ্যে কি দেখতে পাই? নেয়ার্স ইরিটেড, নাকের ছিদ্রগুলা কি থাকে? ইরিটেটেড থাকে, জ্বালা জ্বালা থাকে ভিতরে। তো প্রচুর পরিমাণে মিউকাস সিক্রেশন হয়। আর হাসি হয় নির্দিষ্ট সময় পর পর, একসাথে অনেক হাসি হইতে থাকে, হঠাৎ করে অনেক হাসি হইতে থাকে। প্যারাক্সিজম, যে হাসি দিতেই আছে, একটা টাইম ধরে হাসি দিতে থাকে। তাহলে নাকের অ্যালার্জির জন্য সলিডেগো ব্যবহার করা যাবে, যেখানে নাকের ভিতরে জ্বলবে, প্রচুর পরিমাণে মিউকাস সিক্রেশন হবে এবং প্রচুর পরিমাণে হাসি হবে। আর্সেনিকের মতো লক্ষণ। মুখের মধ্যে স্টোমাকাল লক্ষণে দেখতে পাচ্ছি বিটার টেস্ট হয়, মুখের মধ্যে তিক্ত স্বাদ হয়, বিশেষ করে রাত্রে। আর জিহ্বাটা থাকে কোটেড, জিহ্বার মধ্যে লেপাবৃত থাকে। এর সাথে কি হয়? ভেরি স্ক্যান্টি, খুবই স্বল্প মাত্রায় প্রস্রাব হয়,
এবং প্রস্রাবে একটা টক গন্ধ থাকে, সাওয়ার ইউরিন। মুখের টেস্ট থাকবে তিতা, বিশেষ করে রাতের বেলা। জিহ্বাটা থাকবে লেপাবৃত, জিহ্বায় প্রলেপ থাকবে। আর এর সাথে প্রস্রাব হবে কম, প্রস্রাবের পরিমাণ হবে কম। প্রস্রাব দেখতে হবে ব্রাউন কালার। ব্রাউন কালার কিরকম? ব্রাউন কালার হলো এরকম, চকলেটের মতো। ব্রাউন কালারের প্রস্রাব হবে তার, ব্রাউন কালারের প্রস্রাব হবে। যদি গাঢ় হয় এরকম হবে, হালকা ব্রাউন হলে এরকম হবে। তো ব্রাউন কালারের প্রস্রাব হবে এবং প্রস্রাব পরিমাণে স্বল্প হবে, স্কেন্টি হবে এবং প্রস্রাবের টক গন্ধ থাকবে, সাওয়ার ইউরিন থাকবে। রেসপিরেটরি দেখি আর কি আছে। ব্রঙ্কাইটিস এর মধ্যে ব্যবহার হয়। ব্রঙ্কাইটিস হলো ব্রঙ্কাসের প্রদাহ। ব্রঙ্কাসের প্রদাহ। তো ব্রঙ্কাস কোনটারে বলে? এটা তো ট্রাকিয়া। ট্রাকিয়া এসে এখানে দুই ভাগ হয়েছে, তো এগুলো হলো ব্রঙ্কাস। তো ব্রঙ্কাসের মধ্যে কি হয়? প্রদাহ হয়, ব্রঙ্কাসে প্রদাহ হয়। ব্রঙ্কাসে যখন প্রদাহ হয় তখন সেটাকে বলে ব্রঙ্কাইটিস। তো ব্রঙ্কাইটিস হলে ব্রঙ্কাইটিসের লক্ষণ কি কি হয়? ব্রঙ্কাইটিস হলে কেমনে বুঝলেন ব্রঙ্কাইটিস? মেইন লক্ষণ হলো কাশি থাকে, কাশি হবে। হ্যাঁ, এবং মেইন লক্ষণ হলো সেখানে কাশি থাকবে, ইয়েলো গ্রে কালারের মিউকাস বের হয়। তো আরেকটু লক্ষণ দিয়ে দিই একবারে ব্রঙ্কাইটিস সম্পর্কে জানেন। যেরকম কাশি থাকবে, মেইন হলো কাশি এবং মিউকাস বেরোবে, প্রোডাকশন মিউকাস। সেটা থাকবে সাধারণত ক্লিয়ার হোয়াইট অথবা ইয়েলোইশ গ্রে অথবা গ্রিন কালার। রেয়ারলি এটার সাথে ব্লাড মিশ্রিত থাকে, তেমন ব্লাড থাকে না। ব্রঙ্কাসের মধ্যে যে ক্লিয়ার স্বচ্ছ সাদাটে অথবা ইয়েলোইশ গ্রে অথবা গ্রিন এরকম কফ বের হবে এবং রোগী খুব ফেটিক, খুব দুর্বল হয়ে পড়বে, শর্টনেস অফ ব্রেথ হয়, শ্বাসকষ্ট হয়, কিছু হালকা হালকা জ্বর হয়, শীত শীত লাগে বেশি এবং বুকের মধ্যে একটা অস্বস্তি অনুভব করে, বুকের মধ্যে একটা অস্বস্তি অনুভব করে। তো যারা সিগারেট খায় তাদের বেশি হয়, বা তারা যারা এমন কোন জায়গায় চাকরি করে যেখানে অনেক ইরিটেন্টস পদার্থ আছে যেটা লাংস এর মধ্যে যায়, যাওয়ার পরে যেরকম কেমিক্যাল ফিউম, কোন কেমিক্যালের ধোঁয়া, এরকম গ্যাস্ট্রিক রিফ্লাক্স হয়েও ব্রঙ্কাইটিস হতে পারে। তো ব্রঙ্কাইটিস হলে কিভাবে আমরা সেটা ডায়াগনোসিস করব? বুকের একটা এক্সরে করলে বোঝা যায়। তারপরে স্পুটাম পরীক্ষা করলে, লাংস থেকে স্পুটাম যদি পরীক্ষা করি তাহলে সেটা যারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে তাদের জন্য হেল্প হয়, কোন ধরনের ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে বা কোন অ্যালার্জির জন্য কারণে হইলে। আর পালমোনারি ফাংশন টেস্ট, লাং ফাংশন টেস্ট করে তারা এটা নির্ধারণ করে। যাই হোক, লক্ষণ, বুকের এক্সরে, এগুলা দিয়েই এটা ডায়াগনোস করা হয়। তো ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে আমাদের সলিডোগুর ব্যবহার আছে। সেখানে কাশি হয় এবং কাশির সাথে প্রচুর পরিমাণে কি হয়? প্রচুর পরিমাণে কফ বের হয়, প্রচুর পরিমাণে কফ বের হয় এবং সেটা হলো পুরুলেন, পুজের মতো কফ, পুজের মতো কফ। তারপরে এর তো আবার থাইসিসের ক্ষেত্রে ব্যবহার হয়, যক্ষার মধ্যে ব্যবহার হয়।
হ্যাঁ, ঘন ঘন যক্ষাজনিত কোল্ডস হয়, ঠান্ডা লাগে। তো সেটা ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে ব্যবহার হয়, কাশি হয়, প্রচুর কফ বের হয়, আবার ব্লাড স্টিক থাকে, কফের সাথে যে কফটা বের হয় সেটার সাথে রক্ত মিশ্রিত থাকে। তো ব্রঙ্কাইটিসের ইয়েতে যেটা বললাম, ব্রঙ্কাইটিসের মধ্যে রক্তে তেমন থাকে না। ব্রঙ্কাইটিস থেকে যে কফটা বের হয় রেয়ারলি রক্ত মিশ্রিত হয়, কদাচিৎ রক্ত মিশ্রিত হয়। তো সলিডেগোর যে কফটা বের হয় সেটার বৈশিষ্ট্য হলো পুরুলেন্ট, পুজের মতো বের হবে এবং রক্ত মিশ্রিত থাকে। আর অপ্রেসড ব্রিথিং, বুকের মধ্যে চাপ ধরে আছে এরকম। অপ্রেসড ব্রিথিং মানে শ্বাসকষ্ট হয়, তার বুকের মধ্যে যেন চাপ দিয়ে ধরেছে এরকম, শ্বাস নিতে কষ্ট হয়। কন্টিনিউয়াস ডিসপনিয়া, সব সময় তার কি থাকে, ডিসপনিয়া থাকে, শ্বাসকষ্টটা থাকে। অ্যাজমা, হাঁপানি রোগ উইথ নাইটলি ডাইসেরিয়া, এবং রাতের বেলা তাদের যন্ত্রণাকর কষ্টকর মূত্রস্রাব হয়। প্রস্রাবের জলে প্রস্রাবে খুব কষ্ট হয়, অসুস্থ হয়, যন্ত্রণা করে, তো ডিসকমফোর্ট ফিল করে। তো দেখা গেছে যে লাংসের সমস্যা হইলেও সেগুলোর সাথে প্রস্রাবের একটা যোগসূত্র থাকে, ওর সাথে প্রস্রাবের লক্ষণ থাকে, যেটা আমরা ক্যান্থারিসে বললাম যে অন্যান্য বিভিন্ন জায়গায় লক্ষণের মধ্যে প্রস্রাবের লক্ষণ থাকে। যেরকম স্টোমাকের মধ্যে দেখলাম, স্টোমাকের যে তিক্ত স্বাদ মুখের মধ্যে, বিশেষ করে রাতের বেলা জিহ্বায় সাদা এই প্রলেপ থাকা, এবং এগুলার সাথে কি থাকে, ভেরি স্কেন্টি ব্রাউন ইউরিন থাকে, অল্প পরিমাণের প্রস্রাব হয় ব্রাউন কালারের, সেটা তো গন্ধযুক্ত। সেখানে স্টোমাকের লক্ষণের সাথে দেখা গেছে প্রস্রাবের লক্ষণ থাকে। আবার ধরেন এদিকে ব্রঙ্কাইটিস, প্রচুর পরিমাণে পুরুলেন্ট কফ, কফের সাথে ব্লাড মিশ্রিত থাকে, বুকের মধ্যে চাপ বোধ থাকে, সবসময় একটা শ্বাসকষ্ট থাকেই তার, এবং অ্যাজমা থাকে, এবং সেগুলোর সাথে অ্যাজমার সাথে রাতের বেলা তার এই যে ডাইসেরিয়া হয়, যন্ত্রণাকর প্রস্রাব হয়। মহিলাদের ক্ষেত্রে জরায়ুর এনলার্জমেন্ট, জরায়ুটা বড় হয়ে যায়। তারপরে কি থাকে, অর্গান প্রেস ডাউন আপন দা ব্লাডার, জরায়ুটা ওই নিচের দিকে প্রেস করে, নিচের দিকে চাপ দেয়, ব্লাডারের উপরে চাপ দেয়। তো ইনলার্জমেন্ট হয়ে বড় হয়ে ব্লাডারের উপরে প্রেসার ফেলে। ব্লাডারের উপরে যে জরায়ুর ইনলার্জমেন্ট, ব্লাডারের প্রেসার ফেলে ঘন ঘন প্রস্রাব হইতে পারে তার। দেখেন ফাইব্রয়েড ইউটেরাসের জন্য, ইউটেরাসের ফাইব্রয়েডের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ মেডিসিন, যার কারণে ইটালিক অক্ষর দিয়ে দিয়েছে। আমরা জরায়ুর ফাইব্রয়েডে যদি দেখি যে আমাদের ফিমেলের মধ্যে একটা তো দেখলাম ইনলার্জড হয়, ইনলার্জড, হ্যাঁ, জরায়ুর বিবৃদ্ধি হয়, সেখানে সলিডেগো এখানে তো দেখি না, সলিডেগো নাই। আমরা এখানে পড়লাম যে কি থাকে, ইউটেরান ইনলার্জমেন্ট থাকে, কিন্তু আপনার রেপার্টরিতে সলিডেগো দেয় নাই। তো যা থাক, দেখবা না দেখি আমরা সুয়েলিংটা দেখি। সুয়েলিং, জরায়ুর সুয়েলিং এর মধ্যেও সোলেন, জরায়ুটা ফুলে গেছে, সেখানে সলিডেগো নাই। আর আরেকটা কি দেখলাম যে ফাইব্রয়েড হওয়া, ফিমেলের টিউমার ইউটেরাস মায়োমা, মায়োমা এসে ফাইব্রয়েড, এই যে মায়োমা ইজ ইকুয়াল টু ফাইব্রয়েড, সেখানে সলিডেগো থার্ড গ্রেডে দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, তো দেখেন
এই কমপ্লিট চ্যাপ্টারটিতে দেওয়া আছে যে জরায়ুর ডিসপ্লেসমেন্ট হয়। ওই যে জরায়ুর একটা হলো যে নিচের দিকে প্রেসার করে, নিচের দিকে প্রেসার দেয়, যে অর্গান প্রেস ডাউন, নিচের দিকে প্রেসার দেয় কার উপরে? ব্লাডারের উপরে। এখানে আছে যে সলিডোগো, একটা হয়েছে জরায়ু ডিসপ্লেসমেন্ট হয়, স্থানচ্যুতি হয়, আর একটা আছে ইনলার্জ ইউটেরাস, ইউটেরাসটা ইনলার্জড হয়। যেগুলা দেখেন ইয়েতে দেয় নাই, রাডারে দেয় নাই, সিনথেসিস ল্যাবরেটরিতে দেয় নাই, কিন্তু কমপ্লিট ল্যাবরেটরিতে দিছে, কারণ এগুলো বরিক থেকে নেওয়া হয়েছে। জরায়ু থেকে রক্তকরণ হওয়া আর লিউকোরিয়া হওয়া। লিউকোরিয়া কখন হয়? কিডনি সমস্যার সাথে যদি কারো লিউকোরিয়া হয়, লিউকোরিয়া কনস্ট্যান্ট ক্রনিক লিউকোরিয়া। আর টিউবারকুলোসিস রোগীদের মিন্স হওয়া, প্রচুর পরিমাণে মাসিক হওয়া, মাসিক চাপা খাওয়া, তারপরে মাসিক চাপা খাওয়ার পরে তার পা গুলো ফুলে যাওয়া। টিউবারকুলোসিস এর ক্ষেত্রে মিন্স চাপা খাওয়া, বা ইউরিনারি কমপ্লেক্স এর ক্ষেত্রে, কিডনির সমস্যার ক্ষেত্রে যদি মিন্স না হওয়া, সেই ক্ষেত্রে এই লক্ষণগুলো সলিডোগোতে আছে। তারপরে পেইন হওয়া, বিয়ারিং ডাউন পেইন, নিচের দিকে নেমে আসার পেইন, যে এটা তো কিছুটা ওই রকমই, যে কি করে ফিমেলের এই যে অর্গানটা নিচের দিকে প্রেস করে, নিচের দিকে চাপ দেয় ব্লাডারের মধ্যে। বিয়ারিং ডাউন, কিছুটা ড্র্যাগিং ডাউন পেইন। তো সেখানে আমরা সলিডোগো দেখি। তারপরে দেখেন যে পেইন, বিয়ারিং ডাউন, তারপরে একই সাথে ফাইব্রয়েড আর ইউটেরাইন এনলার্জমেন্ট। এখানে দুইটা মাত্র ওষুধ লেগেছে, ফ্রাক্সিনাস আমেরিকানা আর একটা সলিডোগো। তাহলে জরায়ুতে ইনলার্জড হয়ে যায়, জরায়ুর ভিতরে ফাইব্রয়েড থাকে এবং এর কারণে তার বিয়ারিং ডাউন পেইন হয়, মানে নিচের দিকে নেমে আসতেছে এরকম পেইন হয়। বিয়ারিং ডাউন পেইনের সাথে জরায়ুর ফাইব্রয়েড, জরায়ু বড় হয়ে যাওয়া। তো সেই ক্ষেত্রে ফ্রাক্সিনাস, সলিডোগো দুইটা ওষুধ চিন্তা করবেন। আচ্ছা, ফিমেলের যদি ওইখানে যদি টিবি হয়, টিউমার হয়, ইউটেরাসে যদি টিউমার হয়, মায়োমা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ওষুধের কথা চিন্তা করব, ওষুধটা মাথার থেকে সরাবো না। তো ফাইব্রয়েড ইউটেরাসের মধ্যে এটার একটা ব্যবহার আছে। কিডনির সমস্যার মধ্যে কি হয়? প্রস্রাব খুব অল্প পরিমাণে হয়, স্কেন্টি হয়, প্রস্রাবটা পরিমাণে খুব স্কেন্টি হয়। প্রস্রাবটা হয় লালচে ব্রাউন কালার। ব্রাউন কালার তো দেখাইলাম, ব্রাউন কালার কিরকম? চকলেট কালারের মতো, লালচে ব্রাউন কালার। এর মধ্যে অনেক সেডিমেন্ট পড়ে প্রস্রাবে, সেটা একটা ঘাড়ও একটা সেডিমেন্ট পড়ে। ডাইসেরিয়া হয়, যন্ত্রণাকর প্রস্রাব হয়, প্রস্রাবের সাথে গ্রাভেল যায়, হ্যাঁ, বালি বালি এরকম পাথরের টুকরা ছোট ছোট এরকম যায় প্রস্রাবের সাথে। এগুলো হলো গ্রাভেল, ঠিক আছে, মানে পাথরের ছোট ছোট টুকরা। তো অনেক সময় কিডনির পাথর ছোট ছোট খন্ড প্রস্রাবের সাথে যায়, একদম মিহি মিহি খন্ড। তো সেটা দেখতে হয়। আমরা যদি ইউরিনে দেখি, ইউরিনে এই যে ইউরিন, এখানে যদি দেখি সেডিমেন্টে সেখানে থিক সেডিমেন্ট হয়, তার ঠিক সেডিমেন্ট পরে সেখানে সলিডোগো এখানে দেয় নেই, না দিল। তারপরে কি পরে? গ্রাভেল যায়, সেখান দিয়ে গ্রাভেল যায়, গ্রাভেল। স্যান্ড দেখতে পাচ্ছে যে প্রস্তাবে যে তলানি পরে, সেটা বালুর মতো তলানি, সেখানে গ্রাভেল। বালুর চেয়ে একটু বড় গ্রাভেল গুলা, মানে পাথরের খন্ড। তো সেখানে সলিডোগো সেকেন্ড গ্রেডে আছে, সলিডোগো সেকেন্ড গ্রেডে আছে।
তো আমরা যদি কিডনিতে স্টোন দেখি, স্টোনের মধ্যে আছে নাকি, স্টোনের মধ্যে এই যে সলিড এগো আছে, ঠিক আছে। তো তাহলে প্রস্রাব পরিমাণে হবে স্বল্প, লালচে কালার হবে, ব্রাউন কালার হবে, যে সেডিমেন্ট পড়বে সেটা হবে ঠিক, প্রস্রাব স্বল্প মূত্র হবে, তাদের মূত্র অল্প হবে, যন্ত্রণাকর প্রস্রাব হবে, আর প্রস্রাবের সাথে এই যে বালি যাবে, গ্রাভেল যাবে, প্রস্রাবের সাথে গ্রাভেল যাবে। প্রস্রাব করা খুব কষ্টকর, খুবই ডিফিকাল্ট, এবং প্রস্রাব তার পরিমাণে কম হয়। প্রস্রাবের সাথে অ্যালবুমিন যায়, আমরা জানি সিকিডির ক্ষেত্রে প্রস্রাবের সাথে প্রচুর পরিমাণে অ্যালবুমিন যায়। আমরা যদি দেখি প্রস্রাবের সাথে অ্যালবুমিন যাওয়া, ইউরিন অ্যালবুমিনাস, এই যে দেখেন ইউরিন অ্যালবুমিনাস, ইউরিনের সাথে অ্যালবুমিন যায়, প্রচুর পরিমাণে অ্যালবুমিন যায় সিকিডির ক্ষেত্রে আমরা জানি। তো প্রস্রাবের সাথে অ্যালবুমিন যায়। একটা ওষুধ হলো, দেখেন এই যে আমাদের সলিড এগো, যেহেতু ছোট মেডিসিন, এটা র্যাপোর্টের গ্রেডিং খুব বেশি থাকবে না। তো প্রস্রাবের সাথে অ্যালবুমিন যাবে, প্রস্রাব লাল হবে, স্লাইম যাবে ইন ইউরিন, স্লাইম যাবে ইউরিন, প্রস্রাবের সাথে স্লাইম যাবে। স্লাইমটা কি? তো স্লাইম হলো, স্লাইমের বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ হয়, বায়োলজিতে এক অর্থ, আর বিভিন্ন অর্থ, কোনটার মধ্যে কোন এখানে জেলির মতো আর কি, জেলির মতো, হ্যাঁ বাচ্চারা খেলে স্লাইম দিয়ে, ওরকম আর কি, ওইরকম জেলির মতো যায় না, স্লিমি ফিশ, ছবি দিছে এই জন্য জেলির মতো, তাই না? এই যে এইগুলা কিছুটা আঠালো আঠালো টাইপের, এই যে এরকম, তাই না? স্লাইম দিয়ে খেলে না, ওরকম আর কি। হ্যাঁ, এই হলো স্লাইম। তো প্রস্রাবটা এরকম হবে, হ্যাঁ, প্রস্রাবটা তার এরকম স্লাইম ইন ইউরিন, জেলির মতো থাকবে। আচ্ছা, যাই হোক, তাহলে অ্যালবুমিন যাবে প্রস্রাবের সাথে, ব্লাড যাবে এবং স্লাইম যাবে। তারপর কিডনিতে ব্যথা, কিডনির ব্যথা এক্সটেন্ড ফরওয়ার্ডস টু অ্যাবডোমেন, কিডনির ব্যথাটা প্রসারিত হয়ে সামনে এসে পেট পর্যন্ত চলে আসে, ইউরিনারি ব্লাডার পর্যন্ত চলে আসে। তাহলে কিডনির ব্যথা ইউরিনারি ব্লাডার বা এই অন্ডকোষ অথবা পেনিস বা পায়ে চলে আসা, এগুলো আমরা দেখছি বারবারিসের মধ্যে। তো কিডনির পেইন সেগুলা পেটের সামনে এসে ব্লাডার পর্যন্ত চলে আসে। প্রস্রাব অনেক সময় একদম ক্লিয়ার হয়, কিন্তু প্রস্রাব খুব দুর্গন্ধযুক্ত প্রস্রাব হয়। প্রস্রাব পরিষ্কার কিন্তু খুবই দুর্গন্ধযুক্ত। এটা আগে আমরা দেখেছি যে প্রস্রাবের গন্ধটা কেমন হয়, সাওয়ার ইরিং, হ্যাঁ, সাওয়ার ইরিং, টক গন্ধযুক্ত। তো দুর্গন্ধযুক্ত প্রস্রাব হবে। তো এই যে একটা কথা আছে, সামটাইমস মেক্স দ্য ইউজ অফ দ্য ক্যাথিটার আননেসেসারি। এই ওষুধটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনাকে প্রায়ই ক্যাথিটার ব্যবহার করতে হবে না। ওষুধ খেলে আপনার প্রস্রাব হয়ে যাবে। 1 মিনিট।
হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে সামটাইম মেক্স দ্য ইউজ অফ দ্য ক্যাথেটার আননেসেসারি। এটা দিলে আপনার প্রস্রাব যদি আটকে যায় সেখানে সলিডোগো খাওয়ালে আপনার ক্যাথেটারের প্রয়োজন পড়বে না। কোমরের মধ্যে আছে ব্যাকএক হয়, কিডনি যদি হয় কনজেস্টেড হয়, তো সেখানে কিডনি রোগের মধ্যে কোমর ব্যথা করে, যেটা সেনেসিও মধ্যে আছে। তারপরে স্কিন হয় ব্লসেস, বিশেষ করে লোয়ার অ্যাবডোমেনে। ব্লস মানে হলো এ লার্জ ইরেগুলার প্যাচ, একটা বৃহদাকার অমসৃণ একটা প্যাচ, আনসাইটলি মার্ক অন দ্য স্কিন অর দ্য অ্যানাদার সারফেস। তো আমরা ছবি দেখি, এই যে এগুলাকে বলে ব্লস। এরকম করে হওয়া, স্কিনের এরকম হওয়াকে বলে ব্লস। তো এটা হলো ব্লসি স্কিন, স্কিনে এরকম হবে ইরেগুলার মার্জিন। তো এরকম থাকবে তার স্কিন, ব্লসি স্কিন। বিশেষ করে পায়ের লোয়ার এক্সট্রিমিটিতে সেখানে খুব চুলকায়। এক্সেনথেমা অফ দ্য লোয়ার এক্সট্রিমিটি। এক্সেনথেমা কি? ওই যে লাল লাল ফুসকুড়ি ওঠে যে হামের মধ্যে, ওগুলা এক্সেনথেমা। স্কিন র্যাশ, যেগুলো জ্বরের মধ্যে হয়, এই ডিজিজ কোন ডিজিজের সাথে হয় বা জ্বরের মধ্যে হয়। এক্সেনথেমা যেরকম হামের মধ্যে ওঠে, হামের মধ্যে যে ওঠে, যেটা স্কিন র্যাশ বাচ্চাদেরই হয়। তো এক্সেনথেমা হয়, এক্সেনথেমা হয় সলিডোগোতে। আর বিশেষ করে তার সবই স্কিনের সমস্যা লোয়ার এক্সট্রিমিটি, পায়ের মধ্যে হয়। এবং এগুলোর সাথে ইউরিনারি ডিস্টারবেন্স থাকে, ইউরিনারি ডিস্টারবেন্স থাকে। আবার পায়ে আছে ড্রপসি হয়, পায়ের মধ্যে শোথ হয়, বা গ্যাংগ্রিনও হইতে পারে। থ্রিয়েট্রেন গ্যাংগ্রিন, গ্যাংগ্রিন হওয়ার উপক্রম হয়। তাহলে দেখেন তার অনেক সমস্যার সাথেই ইউরিনারি ডিস্টারবেন্স থাকে, ইউরিনারি ডিস্টারবেন্স থাকে। তো আসলে ওইরকম কোনো চিত্র নাই, এই ওষুধের ওইরকম কোনো চিত্র নাই। তবে যে যে ক্ষেত্রে এটার ব্যবহার হইতে পারে, একটা হচ্ছে টিউবারকুলোসিসের ক্ষেত্রে, যেখানে ঘন ঘন ঠান্ডা লাগে, রোগী খুব দুর্বল অনুভব করে, এবং যে কফটা বের হয় রেসপিরেটরি ব্রঙ্কাইটিস হোক, কাশি হয়ে পুরুলেন্ট এক্সপেক্টোরেশন হবে, এবং রক্ত মিশ্রিত থাকে, বুকের মধ্যে চাপ বোধ লাগে, সবসময় শ্বাসকষ্ট থাকে। এবং এগুলোর সাথে যদি আপনি কিডনি সমস্যা পান, যন্ত্রণাকর প্রস্রাব, তাহলে সেক্ষেত্রে এটার কথা চিন্তা করতে পারেন। ন্যাসোফেরিংসে তার ক্যাটার থাকে, গলার মধ্যে জ্বালা করতে থাকে, আবার হাত পায়ের ব্যথা, থোরাসিক রিজনে তার বুকের মধ্যে একটা চাপ বোধ, এটা থাকতে পারে। আর নাকের মধ্যে দেখলাম এই যে অ্যালার্জিক কন্ডিশন, নাকের কি হয়, ওই নাকের মধ্যে কি হয়, নাকের মধ্যে যে ইরিটেশন হয়, উত্তেজনা হয়, জ্বালা জ্বালা করে, প্রচুর পরিমাণে মিউকাস সেক্রেশন হয় নাক থেকে, এবং একসাথে অনেক হাঁচি শুরু হয়ে যায়, হাঁচির ধমক শুরু হয়ে যায়। প্যারাক্সিজম, প্যারাক্সিজম মানে হঠাৎ করে কোন রোগের মানে বেড়ে যাওয়া। ধরেন জ্বর, কাশি আছে, কাশি আছে, প্যারাক্সিজম চক্কর, মানে যখন কাশি শুরু হলো কাশতেই আছে, কাশতেই আছে, এরকম নির্দিষ্ট টাইম পর পর ধরেন এরকম অ্যাটাক হয়। সাডেন অ্যাটাক আর আউটবার্স্ট অফ এ পার্টিকুলার ইমোশন অথবা কোন অ্যাক্টিভিটি, সেটা হলো প্যারাক্সিজম। সাডেন অ্যাটাক, সাডেন রিকারেন্স অথবা অ্যাটাক অফ এ ডিজিজ, হঠাৎ করে কোন রোগের অ্যাটাক হওয়া। তো ধরেন হঠাৎ করে তার হাসি শুরু হয়ে গেল, এরকম হয়। আর মুখের মধ্যে তিক্ত স্বাদ, রাতের বেলায় হয়, জিহ্বাটা সাদা যে থাকে, প্রস্রাব অল্প হয়, এবং সেটাতে ব্রাউন কালার হয়, সাওয়ার ইউরিন হয়। ব্রঙ্কাইটিস তো বললাম। তারপরে এসে মহিলাদের জরায়ের টিউমার আছে, টিউমারের কারণে জরায়ের যদি ইনলাস্ট হয়ে যায়, বড় হয়ে যায়, এবং সেটা নিচের দিকে যদি চাপ ফেলে ব্লাডারের উপরে, তাতে বিয়ারিং ডাউন পেন আছে, সেই ক্ষেত্রে আমরা এই সলিডোগোর কথা চিন্তা করবো। এখানে দুইটা ওষুধ আছে, সলিডোগো আর একটা
ফ্যাক্সিনাস আমেরিকানা। প্রস্রাবের লক্ষণে বেশি প্রচুর ব্যবহার হয়, স্কেন্টি প্রস্রাব হয়, তার কালার হয়, কালার যেটা হয় সেটা হচ্ছে আপনার রেডিশ কালার, ব্রাউন কালার, তার যে তলানি পরে সেটা একটা পুরো একটা তলানি পড়বে, কষ্টকর প্রস্তাব, তলানির সাথে পাথর, ছোট ছোট পাথর যাবে। তো কিডনি স্টোনের মধ্যে দেখছি এটা আছে সলিডেগো। তার প্রস্তাব খুব কষ্টকর প্রস্তাব এবং পরিমাণে কম হয়, প্রস্তাবের সাথে অ্যালবুমিন যায়। কিডনি সিকিডির ক্ষেত্রে একটা বড় ওষুধ, ক্রিয়েটিনিন লেভেল বেড়ে গেলে এই ওষুধটা কমাইতে সহায়তা করে, কিডনির ফাংশনকে সুন্দর করে। প্রস্তাবের সাথে ব্লাড যায়, স্লাইম যায়, হ্যাঁ, জেলের মতো যায়, যেটা আমরা দেখলাম এরকম স্লিমি থাকবে, পিচ্ছিল থাকবে। তো স্লিমি হয় প্রস্তাব। আর কি আছে যে কিডনি রিজনে যে পেইনটা হয় পারভারিসের মতো, কিডনির ব্যথাটা তলপেটে চলে আসে, পেটের সামনের দিকে পেটে চলে আসে, ব্লাডারে চলে আসে, প্রস্তাব অনেক স্বচ্ছ হয়। একটা তো প্রস্তাব ব্লাডি, স্লিমি এগুলো তো আছে, আবার স্বচ্ছ প্রস্তাব, কিন্তু তারপরে প্রস্তাব কি হয়, দুর্গন্ধ হয়। তো প্রস্তাব যদি আটকে যায় তাহলে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই ওষুধে ক্যাথিটার ব্যবহার করতে হয় না, এই ওষুধ ব্যবহার করলেই প্রস্তাব হয়ে যাবে। আর এটার একটা বৈশিষ্ট্য হলো যে যেখানে কিডনি সেই জায়গায় সে প্রেসার সহ্য করতে পারে না, চাপ সহ্য করতে পারে না, সেন্সিটিভ থাকে, সেন্সিটিভ টু প্রেসার। তো ব্যাকএক থাকে তার এই কনজেস্টেড কিডনির কারণে, কিডনির মধ্যে অনেক বেশি রক্ত সঞ্চয় হয়, যার কারণে ব্যাকএক হয়। আর স্কিনের লক্ষণও দেখছি বিশেষ করে লোয়ার এক্সট্রিমিটিতে হয়। একটা হচ্ছে ব্লসেস হয়, ব্লসেস তো দেখালাম যে এরকম স্কিন হয়। আর চুলকানি হয়, এক্সামথেমা মানে জ্বর বা অন্য কোনো রোগের সাথে যখন গায়ের মধ্যে ফুসকুড়ি দেখা দেয়, এই যে এক্সামথেমা। তো এগুলো লোয়ার এক্সট্রিমিটিতে হয়, সাথে প্রায় প্রস্রাবের সমস্যা থাকে, পায়ের ড্রপসি থাকে এবং অনেক সময় গ্যাংগ্রিন হওয়ার উপক্রম হয়। তো আয়োডোফর্ম 2X এটা হলো এটার অ্যান্টিডোট, যে গোল্ডেন রড বা সলিডেগোর যে পয়জন সেটা দূর করতে চাইলে আয়োডোফর্ম 2X পাওয়ারে দেওয়া যেতে পারে। আরো কিছু ওষুধের সাথে সম্পর্ক আছে, আর্সেনিক, আর্সেনিক সাথে ওই যে নাকের হাসি, নাকের ভিতরে ইরিটেশন হয়, তারপরে এই যে প্যারাক্সিজম অফ স্নিজিং হয়, নাক থেকে প্রচুর পরিমাণে মিউকাস সেক্রেশন হয়, সেগুলো আর্সেনিকের সাথে মিল। একটা ওষুধ দিছে এগ্রিমোনিয়া, এটা হচ্ছে কিডনি রিজনে পেইন আছে। এটার ব্যবহার কি, টিংচার ব্যবহার হয় অথবা থার্ড পটেন্সিতে ব্যবহার হয়, বেশি লোয়ার পটেন্সিতে এটা বেশি ব্যবহার হয়। যদি যাদের ব্রঙ্কাইটিস আছে বা ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, বয়স্ক মানুষ, এলিজি জোনস এর কথা বলি কানছে। এলিজি জোনস হলো বিখ্যাত একজন ডাক্তার, যিনি ক্যান্সার চিকিৎসায় খুব নাম করছিলেন। তার ক্যান্সারের উপর একটা বইও আছে এলিজি জোনস এর উপরে। এই এলিজি জোনস তার দুইটা বই আছে, দেখেন, একটা আছে ক্যান্সারের উপরে তার একটা বই। তো এই যে বইটা, এলিজি জোনস। আরেকটা বই আছে ডিফিনিট মেডিকেশন। তো ডিফিনিট মেডিকেশন এই যেটা, এই বইটা যখন আমি কিনছি তখন ফারুক আলাই স্যার আমার কাছ থেকে নিয়েছিলেন, তুমি বইটা আমাকে দাও তো, কয়েকদিন আমি পড়ে দেখি। তো এই ডিফিনিট মেডিকেশন স্যারে 2 দিনেই পড়ে শেষ করে দিচ্ছে। তো যাই হোক, ডিফিনিট মেডিকেশন, এলিজি জোনস, উনি একটু এই কঠিন রোগ ভালো করারই আছে, কিন্তু উনি হোমিওপ্যাথিক নিয়ম নীতি অনুসরণ করতেন না, অনেক সময় মিক্সড মেডিসিন দিতেন। অবশ্য ক্যান্সারের রোগীতে যেগুলা একদম লাস্ট স্টেজের,
যেখানে অন্য কিছুতে কিছু করার নাই, সেখানে যদি কেউ মিক্স করে দেয় আপনি কিছুই বলতে পারবেন না, যদি এগুলো করে সে ভালো করতে পারে। তো এলিজি জোন্স বলেছেন যে যেখানে ব্রঙ্কাইটিস হয় বা ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, বিশেষ করে বয়স্ক মানুষের যাদের গলার মধ্যে প্রচুর কফ জমে আছে, তো আপনি যদি এটা 15 ফোঁটা খাওয়ান তাহলে তাদের কফ বেরিয়ে আসবে। প্রমোট এক্সপেক্টোরেশন, কফ তৈরি হবে, কফ বেরিয়ে আসবে। তো আমি সলিডেগোর লোয়ার পোটেন্সি বেশি ইউজ করছি, বিশেষ করে মাদার টিংচার দিলে আমি দিতাম 1 আউন্স পানিতে ওই 7-8 ফোঁটা মাদার টিংচার দিয়ে রোগীকে দিয়েছি। বিশেষ করে ওই সিকেডি রোগীতে একটা রোগীর কথা বললাম যে তার ক্রিয়েটিনিন যার হঠাৎ করে 9-এর উপরে চলে গেছিল ওই ব্যথার ওষুধ খাওয়ার কারণে। তো সেই রোগীতে এই সলিডেগো ব্যবহারের কারণে 1 মাসের মধ্যে ক্রিয়েটিনিন আবার 2-এর কাছে চলে আসে, 3-এর নিচে চলে আসে, 2-এর কাছাকাছি চলে আসে। তো সলিডেগো খাওয়ার পরে সলিডেগোর যে ফুলের রেণু, সে ফুলের রেণু তো বাতাসে ঢুকে যদি কারণ নাকের ভিতরে ঢুকে হাসি টাসি এগুলা তৈরি করে, হে ফিভার তৈরি করে, সেক্ষেত্রে এই সলিডেগো ওষুধই 30 পোটেন্সি অথবা তার চেয়ে উপরে পোটেন্সিতে ব্যবহার করা যাবে, ফলে তার এই হে ফিভার কমে যাবে। এই তো মোটামুটি গেল আমাদের এই সলিডেগো। তো এখন আপনারা কেউ কিছু বলতে চাইলে বলেন। কারো কিছু বলার নাই? আর একটা প্রশ্ন করতাম স্যার। হ্যাঁ, বলেন। তো প্রথমে স্যার আপনাকে ধন্যবাদ দিই। আমাদের গতকালকে জহির স্যার বলছিলেন যে যে মেডিসিন গুলা স্যার যেভাবে পঠাইতেছেন, মোটামুটি আমাদের সবাইকে, যে আমাদের প্রশাসন ক্যাডারে যে আমরা চাকরি করতে যেভাবে পরীক্ষা দিয়ে ঢুকি, আমাদেরকে ইনশাল্লাহ ওই পর্যায়ে পৌঁছে দিবে। তো সাথে সাথে স্যার আজকে যেভাবে আমাদেরকে আবার নতুন ভাবে আপনার নিজস্ব অভিজ্ঞতা এবং মেডিসিনের যে পাওয়ার বিষয়ে যে বলছেন স্যার, তা আসলে মেডিসিন গুলা আমাদের এই রুব্রিক গুলা কতটুকু কার মনে থাকে এটা আমরা সবাই জানি যে কি পরিমাণ একটা মানুষ মনে রাখতে পারে। কিন্তু আজকে যেভাবে স্যার বলছিলেন যে ওষুধটা বাস্তব প্রয়োগের ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা, এইগুলা স্যার আমি মনে করি অনেকের হয়তো আমাদের মনে থাকবে। আর একটা বিষয় হলো স্যার, আপনি বলছিলেন একটা ক্লাসে ওই যোগদান করার জন্য। তো ওই ক্লাসটাতে আমি যোগদান করি, আমাদের এখানে অনেকেই যোগদান করছিলেন। আমাদের ওষুধের শক্তিমাত্রা ওই ক্লাসটা রাত্রে, এখন 10:50 ক্লাস থেকে আমার ওই এটা হ্যাং হয়ে যাওয়ার কারণে আমি বেরিয়ে আর ঢুকতে পারি নাই। এরপর ওখানে শক্তিমাত্রার বিষয়ে প্রসঙ্গত উনি একটা কথা বলছিলেন যে কোন একজন ব্যক্তিকে লাইকো এবং সালফার মাঝে মাঝে 10 প্রয়োগ করলে তার ইমিউন সিস্টেমটা বুস্টিং হয়। তো এখন বিনা কারণে এই প্রশ্নটা আমি মনে করতে পারি নাই। তো এখন ডাক্তার মহিব সাহেব ছিলেন আর অনন্য মান্নান সাহেব ছিলেন। তো অনন্য মান্নান সাহেবকে পাই নাই, মহিব সাহেবকে সকালবেলা জিজ্ঞাসা করলাম 10টার দিকে যে ওনার এই শক্তিমাত্রার ক্লাসে উনি হঠাৎ করে যে প্রসঙ্গটা নিয়ে আসলেন, অর্গানন ভিত্তিক অনেকগুলা তথ্য উনি দিলেন। আসলে ওনাকে খুব ভালো ক্লাসটা করছেন, কিন্তু হঠাৎ করে যখন বললো লাইকো আর সালফার মাঝে মাঝে খেতে হয় এই পরিশুদ্ধির জন্য, তো এই বিষয়টা স্যার আসলে ওনাকে আমি প্রশ্ন করতে পারি না। তো যেহেতু আমাদের এখানে আমরা সবাই এখানে ক্লাস নিয়ে এখানে অনেকে ছিলেন ওখানে, এই একটা প্রশ্ন আপনাকে আমার করার ছিল স্যার, ওই সময় করতে পারি নাই। তো প্রসঙ্গত আজকে সুযোগটা পেয়ে, আর আপনি যেহেতু মাদারের সাথে মোটামুটি উপশমের জন্য যে বিষয়টা, এখন এই শক্তিমাত্রা নিয়ে আপনারও একটা পোস্ট, ওখানে আমি কিছু লিখি নাই বা ওই লেখার যোগ্যতা আমাদের না, আমরা ছাত্র মানুষ। তো এই ক্ষেত্রে স্যার ওই মাঝে মাঝে যে 10 প্রয়োগ করতে হয় যে কোনো মানুষের ইমিউন বুস্টিং এর জন্য, এই বিষয়টা স্যার আপনার কাছে একটু জানতে চাই। আসলে ভাই জামিল ভাই মানে শক্তিমাত্রার উপরে বইও লেখছেন, যার কারণে ওইটা মূলত ওই ডক্টর লাক ওনারই বইয়ের অনুবাদ, ওনার একটা বইয়ের একটা চ্যাপ্টার আছে এই শক্তিমাত্রার উপরে, সেটাই অনুবাদ করে উনি দিচ্ছেন। যেহেতু ওই বিষয়ে উনি বেশ পড়াশোনা করছেন, এখন কোন প্রসঙ্গে উনি বলছেন যে সালফার 10 লাইকোডেম 10 দিতে হয়, এটা আমার জানা নেই। হ্যাঁ, যেহেতু আগে পিছিয়ে শুনি নাই, হঠাৎ করে আমি কেমনে বলবো আমি বলতে পারছি না এক কথায়। আর এইরকম কোন প্রয়োগ
সালফারের প্রয়োগ শুনেছি যে অনেক সময় যখন অন্য ওষুধে কাজ করে না তখন সালফারের কথা চিন্তা করতে হয়। অনেক সময় দেখা যায় যে মাইজমেটিক ব্যারিয়ার থাকে, সেগুলো দূর করার জন্য সালফার ব্যবহার করতে হয়। তো হেনিম্যানও শেষ জীবনের যে প্যারিসে যে ট্রিটমেন্ট করছে, দেখা গেছে তার কেসগুলোর ম্যাক্সিমামই সালফার দিয়ে স্টার্ট করছেন, একটা এই অ্যান্টিসেরিক সালফার দিয়ে স্টার্ট করছেন উনিও। তো যাই হোক, তো 10M এর ওই বিষয়টা আমি বলতে পারবো না, কারণ আমি ওই বিষয়ে আমি জানি না। যারা ক্লাসে ছিলেন তারা হয়তো ভালো জানেন। আর পরবর্তীতে আমি হয়তো কোনো সময় ইয়া ভাইয়ের কাছ থেকে শুনে নিতে পারবো, জামাল ভাইয়ের কাছ থেকে, যে এইটার কে বলছে, কোন ডাক্তার বলছে, কেন বলছে। তো ওইটাই আর কি। আমি শক্তি মাত্রার ক্ষেত্রে কতগুলো জিনিস ফলো করি। আমি খুব সিম্পল, আমি এত জটিল করে কিছু বুঝি না। শক্তি মাত্রার ক্ষেত্রে আমি সহজ করে যেটা বলি যে রুগীর অবস্থা যদি আপনি দেখেন যে রুগীর অবস্থা খুবই নাজুক, তার যে সমস্যাগুলো আছে সেখানে তার অর্গানের গঠনগত পরিবর্তন হয়ে গেছে, যে রোগটা খুবই ফার অ্যাডভান্সড, যেরকম ক্যান্সার হয়ে গেছে বা টিবি হয়ে বুকের অবস্থা, লাংসের অনেক বেশি পরিবর্তন করে ফেলছে, বা ক্রনিক কিডনি ডিজিজ হয়ে কিডনির অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। তো যেখানে বা লিভারের সমস্যা, ধরেন লিভার সিরোসিস হয়েছে বা লিভারের ক্যান্সার হোক বা লিভার সিরোসিস হোক, যেখানে আপনার এই প্যাথোলজিক্যাল চেঞ্জ এসে গেছে, তার যে অঙ্গের যে স্ট্রাকচার গঠন সেগুলার পরিবর্তন এসে গেছে। তো এই যেখানে স্ট্রাকচারাল চেঞ্জ আসছে, অনেক বেশি অ্যাডভান্স প্যাথোলজিক্যাল অবস্থা আসছে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা হায়ার পোটেন্সি দিবেন না, সবসময় লোয়ার পোটেন্সি দিয়ে ইউজ করবেন। তো সেই ক্ষেত্রে 6, 8 এই ধরনের পোটেন্সি গুলাই বেশি আবার ব্যবহার করুন, কমন যে জিনিসগুলো। তো যদি দেখা যায় যে সেটার এক্ষেত্রে 50 মিলিসিনাল অনেক ভালো। 50 মিলিসিনাল ক্ষেত্রে M1, M2 এগুলো দিয়ে শুরু করতে পারি। আর আরেকটা জিনিস ফলো করি যে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে যেখানে রোগীর ভাইটাল ফোর্স বেশ শক্তিশালী আছে, শক্ত, সেইখানে অনেক সময় আমি যেটা ফলো করি, ঢাকার মধ্যে 50 মিলিসিনাল ওষুধ দিলে সাধারণত M2, M3 দিয়েই শুরু করি, M2, M3 দিয়ে শুরু করি। আর কিছু কিছু ইয়ের ক্ষেত্রে, একুইট ডিজিজের ক্ষেত্রে ধরেন আপনার একুইট ডিজিজের ক্ষেত্রে আমি বোরল্যান্ডের কথাগুলো মাথায় মানে ঢুকাই ফেলছি, এবং এটা নিজের প্র্যাকটিস লাইভেও আমি এটা প্রমাণ পাইছি। বোরল্যান্ডের কথা হলো একুইট ডিজিজ যেগুলা হঠাৎ করে দেখা দিছে, সেগুলাতে অত স্ট্রাকচারাল অত পরিবর্তন হয় না, যেন ক্রনিক পরিবর্তন হয় না একুইট ডিজিজের ক্ষেত্রে। বোরল্যান্ডের কথা হলো যে একুইট ডিজিজের ধরেন কারো নিউমোনিয়াই হলো, ইমার্জেন্সি অবস্থায় ধরেন নিউমোনিয়াই হলো, তো সেই ক্ষেত্রে আপনি পোটেন্সি 2 ভাবে ব্যবহার করতে পারেন। যদি দেখেন যে রোগীর লক্ষণ আপনি খুব স্পষ্ট ভাবে পাচ্ছেন না, কোনো ক্লিয়ার কাট কোনো ওষুধের লক্ষণ পাচ্ছেন না, হ্যাঁ, এটা বেলাডোনা না ব্রাইনি, আপনি একদম ক্লিয়ার কাট রোগীর ক্ষেত্রে চিত্র পাচ্ছেন না, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সাধারণত লোয়ার পোটেন্সি দিয়ে শুরু করবেন, 6-30 এরকম। আর যদি দেখেন একুইট ডিজিজের মধ্যে একদম ক্লিয়ার কাট পিকচার, খুবই ক্লিয়ার পরিষ্কার পিকচার, আপনি একটা রোগীর সবকিছু মিলে বুঝতে পারলেন যে এই রোগীটা মানে 100% কার্বোবেস বা 100% ব্রাইনে, সেক্ষেত্রে আপনি হায়ার পোটেন্সিতে তখন চলে যেতে পারেন, ধরেন সেখানে উনি নিউমোনিয়া রোগীর ক্ষেত্রে উনি বলছেন 10M, 50M, CM প্রয়োজন বোধে। তো হায়ার পোটেন্সিতে তখন দিলে দেখা যায় কি রোগী খুব দ্রুততম সময়ে ঠিক হয়ে যায়। তো এটা আমি নিজের প্র্যাকটিস লাইভে বহুবার প্রমাণ পাইছি। তো এমন আছে যে আমার এক ভাইয়ের জ্বর আসলো, জ্বরের মধ্যে তার লক্ষণ দেখলাম একদম হুবহু আর্সেনিকের লক্ষণ। তো আমার কাছে ওষুধ করে একটু দূরে, বাসার মধ্যে তখন ওষুধ ছিল আর্সেনিক 10M। তার আর্সেনিকের মতো হুবহু লক্ষণ দেওয়ার পরে আর্সেনিকের এই বড়ির গ্লাসের মধ্যে পানিতে মিশিয়ে তারে যখন দেওয়া হইলো,
আমার মনে হয় উইদিন 5 মিনিটস তার একটা ঘাম দিয়া দিয়ে জ্বরটা সেরে গেল 5 মিনিটের মধ্যে। তো অনেক সময় এরকম একজ্যাক্ট সিমিলিমাম হইলে হায়ার পোটেন্সি এইভাবে কাজ করে। তো মরিসন না, ওই ডাক্তার যার কথা বলতেছিলাম, ডোনাল্ড ফোভিস্টারের কথা, সরি বর্ল্যান্ডের কথা। বর্ল্যান্ড যেটা বলছেন যে আপনি যদি রোগীর মধ্যে দুইভাবে পটেন্সি ইউজ করতে পারবেন এই নিউমোনিয়ার ক্ষেত্রে। এক হইলো যেটা সহজ, আপনি সবসময় রোগীতে লোয়ার পটেন্সি দিয়ে শুরু করবেন। লোয়ার পটেন্সি ব্যবহার করলে আপনার অত বেশি এক্সাক্ট সিমিলিমামের দরকার নেই, মোটামুটি মিললেই হয়েছে। তাহলে আমরা লোয়ার পটেন্সি দিলে অবশ্যই রোগীর মধ্যে রেজাল্ট পাবেন। এবং এতে কি হয়, ধরেন একটা রোগ দেখা দিলে হয়তো একটা নিউমোনিয়া, সেটা একটা কোর্স আছে, একটা নির্দিষ্ট টাইম পরে হয় রোগীকে মারে ফেলবে, নাহলে সে ঠিক হয়ে যাবে। দেন 10 দিন 12 দিন হয়তো রোগী ভুগবে এই সমস্যার জন্য। আপনি যদি এন্টিমটার্ডের রোগী হয়, আপনি তার যদি এন্টিমটার্ড 6-30 এরকম দেন, তাহলে দেখা যায় যে রোগী ওষুধ দেওয়ার পরে সে ভালো বোধ করবে, আরাম পাবে, মনের মধ্যে একটা শক্তি পাবে, কিন্তু রোগীর ভোগকাল কমে না। রোগীর যে ভোগকাল, সে যে 10-12 দিন এই রোগে ভুগতো, সে 10-12 দিনই ভুগবে, সেখান থেকে তার জটিল হবে না, সে ভালো হয়ে যাবে, কিন্তু সে আরাম পাবে। কিন্তু রোগের যে ভোগকালটা, যতদিন ভোগায়, এই ভোগকাল কমে না, ওই 10-12 দিনের সাথে আছে ভোগে। এক্ষেত্রে সুবিধা হলো, লোয়ার পোটেন্সি ব্যবহার ক্ষেত্রে সুবিধা হলো আপনাকে এক্সাক্ট সিমিলিমাম করার অত দরকার হয় না, মোটামুটি একটা মিল ফালাইতে পারলেই হলো। আর আপনি যদি চান যে রোগীর মধ্যে তার ভোগকালটা শর্ট করতে হয়, যেখানে রোগী এমনিতে ভালো হইতে 10-12 দিনে, আপনি চাচ্ছেন রোগী খুব দ্রুততম সময়ের মধ্যে ভালো হবে, তাহলে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। রোগীর একদম থরো টেস্টিং দিতে হবে, তার এক্সাক্ট মেডিসিন আপনার খুঁজে বাইর করতে হবে, সেই পরিমাণ দক্ষতা আপনার লাগবে। এক্সাক্ট যদি আপনি সিমিলিমাম করতে পারেন, তখন আপনি ধরেন এই এন্টিমটার্ড ওষুধই, রোগী যদি এক্সাক্ট এন্টিমটার্ডের নিউমোনিয়া রোগী হয়, তাহলে আপনি 10 দিয়ে শুরু করতে পারবেন। এবং সেই ক্ষেত্রে একুইট কেসের ক্ষেত্রে খুব ঘন ঘন ওষুধটা দিতে হয়, একুইট কেসের ক্ষেত্রে খুব ঘন ঘন ওষুধ দিতে হয়। তো ঘন ঘন ওষুধ দেওয়ার পরে দেখা যায় যে তার রোগ সেরে যাবে। আমাদের এই সিরাজ ভাই আছে এখানে আজকে সাথে, সিরাজুল ইসলাম। জি আসি, জি আসসালামু আলাইকুম। আচ্ছা, তো সিরাজ ভাই দিয়ে কথাই বলি। এইবার যে করোনার রোগী, আমি তো অনেক রোগী চিকিৎসা করলাম, তো সিরাজ ভাই প্রচুর রোগী চিকিৎসা করছেন, আমার ফ্রেন্ড। তো আরে ভাই বলি, দোস্ত বলি, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলি। আচ্ছা, যাই হোক, তো ডাক্তার সিরাজ সাহেব উনিও বললেন যে জ্বর যদি ব্রাইনের রোগী হয়, দেখা যায় ব্রাইনের 200 চেয়ে 1 ml দ্রুত জ্বর কমায়। ঠিক আছে না স্যার? জি 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 জি, যদি আপনি যে কথা বলছেন এই কথাটাই ঠিক। যদি আপনি এই রোগীর সাথে যদি ওষুধের লক্ষণ যদি অনেকটাই মানে মিল করা যায়, যে কনফার্ম হওয়া যায় যে এটা ব্রাইনের রোগী বা জেলসিমিয়ামের রোগী, সেক্ষেত্রে আপনি 30-100 ইউজ না করে যদি উচ্চ শক্তি দেওয়া যায়, তাহলে দ্রুত রোগী ভালো হয়, ভোগকাল কমে যায়। আচ্ছা, তো এই কথাগুলোই বর্ল্যান্ড বলছেন। তো অনেক সময় তো ক্লিয়ার কাট পিকচার আপনি পাবেন না, ক্লিয়ার কাট পিকচার পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আপনি দেখা যায়, যদি দেখেন যে না, কোন একটা সুনির্দিষ্ট ওষুধের মধ্যে আপনি ফিক্সড হইতে পারতেছেন না, তবে যে ওষুধটা আপনার কাছে বেশি কাছাকাছি মনে হবে, তো সেই ক্ষেত্রে পরিষ্কার চিত্র না থাকলে আপনি লোয়ার পটেন্সি দিয়ে শুরু করেন, নিরাপদ। সেখানে 6-30 এগুলো দিয়ে শুরু করবেন। তো কিছু মেডিসিন আছে সেগুলার ওইরকম ভাবে প্রুভিং হয় না, বিভিন্ন ডাক্তাররা তারা ব্যবহার করে তাদের অভিজ্ঞতায় কথা বর্ণনা করছেন যে সেগুলা সাধারণত অনেক সময় লোয়ার পোটেন্সিতেই ব্যবহার হয়। যেরকম ক্রিটিকাস ওষুধটা লোয়ার পোটেন্সিতেই হার্টের জন্য ব্যবহার হয়। তো আপনার এই যেরকম কার্ডিওসমেরি, এগুলা অনেক সময় যখন ড্রেনেজ মেডিসিন হিসেবে ব্যবহার করা হয়, অর্গান মেডিসিন হিসেবে, সেখানে কার্ডিওসমেরি লোয়ার পোটেন্সিতে ব্যবহার হয়। সেই রকম সলিডেগিউটা, এটা অনেক ডাক্তাররাই লোয়ার বনেছে, আপনার 2x 3x এরকম 6 এরকম লোয়ার পোটেন্সিতে ব্যবহার করার কথা বলছেন। সলিডেগো ওই রকম একটা ওষুধ, যেহেতু এটা ক্লিয়ার কাট ওই রকম প্রুভিং লক্ষণ নাই, যে ফিজিক্যাল জেনারেল লক্ষণ নিয়ে
যে আমরা রোগীকে যে ওষুধ সিলেকশন করি, তার মানসিক লক্ষণ, তার কাতরতা, খাবারের ইচ্ছা অনিচ্ছা, একটা মানুষের যে সার্বদেহিক লক্ষণ, সেগুলা দিয়ে কিন্তু সলিড এগো আমরা নির্বাচন করতে পারবো না, কারণ সলিড এগোর ওইরকম কোনো প্রুভিং হয় নাই, ওইরকম কোনো লক্ষণও নাই। যা লক্ষণ আছে সবগুলো দেখেন পার্টিকুলার লক্ষণ, স্থানিক লক্ষণ। তো এগুলা দিয়ে ব্যবহার করার ক্ষেত্রে ভালো হয় যে ডাক্তাররা যে পটেন্সিতে যেভাবে ব্যবহার করে উপকার পাইছেন সেই হিসাবে ব্যবহার করা। তবে যে কোনো একটা মেডিসিন বারবার ব্যবহার করলে আস্তে আস্তে সেটার কিন্তু সমৃদ্ধ হয়, তার অনেক ক্লিনিক্যাল লক্ষণ পাওয়া যায়, আস্তে আস্তে সেটা অনেক লক্ষণ পাওয়া যায়, তার অনেক মানসিক লক্ষণ পাওয়া যায়। আস্তে আস্তে যদি এগুলা জমে 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 একসময় ওষুধটা বড় একটা মেডিসিন হয়ে যায়, যেরকম কার্সিনোসিন। একসময় এটা শুধু ক্যান্সারের জ্বালা যন্ত্রণা কমানোর জন্যই ওই ব্যবহার করা হয়তো 30-200 পটেন্সি, কিন্তু আস্তে আস্তে কার্সিনোসিনটা এখন দেখেন একটা বিরাট পলিক টেস্ট মেডিসিন হয়ে গেছে, তার ফিজিক্যাল জেনারেল লক্ষণ প্রচুর আছে, সব মিলে এটা একটা এখন বড় একটা মেডিসিন। এটা অসংখ্য মানসিক লক্ষণ, শারীরিক লক্ষণ এগুলো আপনারা পাবেন। তো এই ওষুধটা ব্যবহার করার কারণেই কিন্তু ডাক্তারদের বহুল ব্যবহারের কারণেই কিন্তু আস্তে আস্তে ওষুধটা অনেক সমৃদ্ধ হয়ে গেছে। তো সলিডোগো যদি ওইভাবে ব্যবহার করা হইতো, বিভিন্ন ডাক্তার ওইভাবে ব্যবহার করতেন, তাহলে হয়তো এই ওষুধের ইয়াটাও ওই রকম ভাবে পাওয়া যেত। তো পটেন্সি সিলেকশনের ক্ষেত্রে আমরা সাধারণত এই ধরনের যেগুলো মেডিসিন আছে, ছোট মেডিসিন, বিভিন্ন ডাক্তাররা যারা যে পটেন্সিতে ব্যবহার করে পেয়েছেন সেদিকেই আমরা চেষ্টা করব। তো মোটামুটি পটেন্সি সিলেকশনের বেলায় ওইটাই কথা, যদি প্যাথোলজি খুব বেশি অ্যাডভান্স না হয় সেক্ষেত্রে আমরা হায়ার পটেন্সি 200 থেকে উপরের দিকে যাইতে পারি। আর প্যাথোলজি যদি খুব অ্যাডভান্স থাকে, মানে রোগের যদি তার গ্রস প্যাথোলজিক্যাল চেঞ্জ এসে যায়, সেক্ষেত্রে আমরা লোয়ার পটেন্সি ব্যবহার করে নিরাপদ। এই ক্ষেত্রে আপনার 50 মিলিসন ওষুধও নিরাপদ। আবার আরেকটা ব্যাপার আছে যে অনেক সময় রোগীরা দেখা যায় যে অনেক ধরনের মেডিসিন খায়, সেগুলাকে আপনি ছাড়াইতে পারবেন না। ধরেন সে হার্টের রোগী, তার হার্টে ব্লক আছে, হার্টের ওষুধ অনেক খায়, এদিকে আবার তার হাই প্রেশারের জন্য ওষুধ খায়, এদিকে আবার ডায়াবেটিস, ইনসুলিন নিতে হয়। এরকম অনেক রোগী আপনারা পাবেন যাদের অনেকগুলো ওষুধ খেতে হয়। আপনি সেগুলা হয়তো অন্য কোনো সমস্যার জন্য আপনার কাছে আসছে, এই রোগীর আপনি কি করবেন? সব ওষুধ বন্ধ করে ওষুধ দিবেন? আপনার রোগী মরে যাবে 2 দিন পরেই, তখন দেখা যায় যে আপনি বিপদে পড়ে যাবেন। তো এই সমস্ত ক্ষেত্রে যখন আমাদের কাছে আসে, তখন আমাদের কাছে অনেক সময় বাধ্য হয়ে ওই ওষুধগুলোর সাথে আমাদের ওষুধ দিতে হয়। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই হায়ার পটেন্সিতে যাব না, আমরা লোয়ার পটেন্সি ঘন ঘন দিব, কারণ এখানে বিভিন্ন ওষুধ খায় রোগী, ওষুধ খাওয়ার কারণে হোমিওপ্যাথিক ওষুধের ক্রিয়াটা নষ্ট হয়ে যায় বারবার, এই জন্য আপনাকে ঘন ঘন ওষুধ দিতে হবে। এবং সেই ক্ষেত্রে লোয়ার পটেন্সি ঘন ঘন দেওয়া যায়, লোয়ার পটেন্সি দিবেন। এবং 50 মিলিসিমাল এই ক্ষেত্রে খুব ভালো, এটা ঘন ঘন দেওয়া যায়, খুব সুবিধা হয়। আর কি বলবো? ধন্যবাদ স্যার। আসলে আপনার এই এখনকার যে বক্তব্যটা, এটা কখনো আপনি আপনার ভাইয়ের যে অভিজ্ঞতাটা, এটা কোনো পোস্টে আপনি কখনো দেন নাই, আর দিলেও স্যার একটা বিভ্রান্তি সৃষ্টি হবে। তো এই ক্ষেত্রে আমি বলবো, আমরা যারা ডিএসএমএস পাশ করে আজকে 25 বছর হোমিও ছাত্র রয়ে গেছি সারা বাংলাদেশে, আমি আমার কথাই বলবো, এই কলেজগুলোতে যে পরীক্ষা পদ্ধতি সবচাইতে স্যার নিম্নমানের, এবং বাংলা ভাষা লিখিতে পড়িতে অক্ষম ব্যক্তিরা ওখানে ডিএসএমএস মোটামুটি আমরা পাশ করি। তো এই সকল ক্ষেত্রে এখন শুধু কোন রোগের কি ওষুধ কি দিয়েছে, রবীন স্যার গতকালকে মনে একটা পোস্ট দিয়েছিলেন যে পেটের ব্যথার জন্য সম্ভবত ফলসাইটিল ওয়ানা ব্যবহার করছে। তো এখন আপনি যেটা বলছেন, অভিজ্ঞতার আলোকে আপনার পক্ষে ইনশাল্লাহ সম্ভব 100% নিশ্চিত হয়ে একটা হাই পটেন্সির ওষুধ হয়তো ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ। কিন্তু আমরা এখানে যারা আছি এরকম কয়জনে পারবো সেটা আমি জানি না। তো আপনার এই পোস্টে নাসির খান একটা মন্তব্য করছে, পর আমি তার প্রোফাইলে দেখলাম সে ওই যে মনে হয় পেট্রোলিয়াম কর্পোরেশন চাকরি করে, তারা আমি মেসেঞ্জারে বললাম যে তুমি সকাল ঘুম থেকে উঠি ঘুমানোর আগ পর্যন্ত যিনি রোগী নিয়ে গবেষণা করে, রোগ নিয়ে করে, ওষুধ নিয়ে করে, তো তুমি ওখানে এভাবে করলে কেন ভাই? তো পরে সে ওই থামে গেছে। আপনার কয়েকটা পোস্টে মনে হয় সে কয়েকবার কি মন্তব্য করছিল শক্তি মাত্রা নিয়ে। সে ওই নাসির খান, সে ওই ইস্টার্ন রেফাইনারি চাকরি করে। তো এই সকল ক্ষেত্রে স্যার আমরা এখন খুব বিভ্রান্তির মধ্যে আছি। এই জন্য সকালবেলা যতই কাজ থাকুক না কেন, এই এখন অমৃত সুদের মতো মনে হচ্ছে আপনার ক্লাসগুলো। তো আমিও বলছিলাম ওই একটা পোস্টে যে এটা অব্যাহত রাখার জন্য আমাদের কিছুটা হলেও উপকার হবে।
তো ধন্যবাদ স্যার। আর একটা হলো একাধিক মেডিসিন আমাদের এই যে নোয়াখালী জেনারেল হাসপাতালে আবু তালেব স্যার যেদিন জয়েন করছেন তারপর থেকে আমার একটা অন্ধবিশ্বাস ছিল, যেহেতু বিএসএমএস করা আপনার মতোই, ওনার পক্ষে একমাত্র হোমিওপ্যাথিকে আগে নেওয়া সম্ভব। হঠাৎ করে দেখলাম উনি একসাথে অনেকগুলা ওষুধ একসাথে ওই প্রেসক্রাইব করে। পরে আমি একটা ফটোকপি নিয়ে তখন গুরুদাস সরকার স্যার ছিলেন, স্যারকে বললাম, স্যার আপনার ছাত্র এখন হোমিওপ্যাথি যেটা উনি তো এটা করে না। এখন উনি আমার বললেন, আমি কি আপনি চিনেন, আমি যেখানে বসছি আমি এখানে এলোপ্যাথিক ইনজেকশন প্রেসক্রাইব করতে পারি, তাতে কি? তো দুর্ভাগ্যজনক হলো স্যার আপনার এই মানসিকতা কিন্তু অনেকের নাই। এই আপনার মতো এরকম বিএসএমএস পাস করে আমি বলি মাঝে মাঝে যে অনেকের নাই, অনেকের মধ্যে একদমই চলে আসে এবং হোমিওপ্যাথির আদর্শ থেকে বিচ্যুত হয়ে আমরা বিভ্রান্ত হই স্যার। আমরা যারা ছাত্র আছি শিখতে চাই, এখন আমরা কার কাছে যাবো স্যার? ধন্যবাদ। শুনেন, আমি নর্মাল জিনিস একটা কথা বলি। আসলে ডিএসএমএস যে সিলেবাস আছে, ডিএসএমএস সিলেবাস দেখছি, ডিএসএমএস সিলেবাস কিন্তু অনেক ভালো সিলেবাস। হ্যাঁ, যদি কেউ ওই সিলেবাস অনুসরণ করে যদি কেউ পড়াশোনা করে তাহলে সে অবশ্যই একজন ভালো ডাক্তার হিসেবে গড়ে উঠবে। কিন্তু ধরেন সেটা ডিএসএমএস বলি আর বিএসএমএস বলি, আমি যদি পড়াশোনা না করি, ফাঁকিবাজি করে পরীক্ষা দিয়ে পাশ করি, তাহলে হয়তো আমি পাশ করে যাব, আমি বিএসএমএস হই আর ডিএসএমএস হই। কিন্তু পাশ করা এক জিনিস আর হোমিওপ্যাথি শিখা আসলে ভিন্ন জিনিস। আমি একবার বলছিলাম যে হোমিওপ্যাথিক চিকিৎসাটা আসলে ডিগ্রি দিয়ে হয় না, ঠিক আছে? এখানে সাধনার বিষয়, প্রচুর পড়াশোনা করতে হয়, ঠিক আছে? তো যেই হোক, এটা আমাদের দুর্ভাগ্য যে ডিএসএমএস যে সিলেবাস যেটা আছে সেই অনুযায়ী আমি দেখেছি অনেক ক্ষেত্রে যে অনেকে ক্লাস করে না। অনেকেই দেখছি যে ফার্মেসি দিছিল বা অনেকে রিপ্রেজেন্টেটিভ ছিল, মাঝখানে ওই দেখা যায় যে পরীক্ষা দিয়ে দিয়ে পাশ করে গেছে, এখন ডাক্তারি করে। তো আসল কথা হলো, আপনি যদি ডিএসএমএস পড়েন, ডিএসএমএস পড়াটাই যদি ওই সিলেবাস অনুযায়ী যদি পড়ে আপনি পাশ করে আসেন, তাহলে অবশ্যই আপনি একজন দক্ষ ডাক্তার হবেন, এতে কোনো সন্দেহ নেই। এখানে ডিএসএমএস বিএসএমএস এর কিছু যায় আসে না। আরেকটা জিনিস হলো যে বিএসএমএস করলেই যে সে একদম কি বলে ডাক্তারের একদম বিরাট বড় কিছু হয়ে গেছে, এমন কিছু না ভাই। আসল কথা হচ্ছে নিয়ম নীতির বিষয়টা হচ্ছে ভিন্ন। গুড মর্নিং স্যার। জি স্যার, আমি একটা কথা বলছি আপনার কথার উপর ভিত্তি করে। জি, বলছিলাম যে আপনি যে বললেন যে ডিগ্রির ব্যাপারটা স্যার বাস্তব। আমি কিন্তু বায়োকেমিক ডক্টর, কিন্তু বিএইচএমএস এর সাথে আমি সকাল বিকাল কম্পিটিশন করি, বিএইচএমএস এমডি এর সাথে। আচ্ছা, সেটাই হোক। তো যাই হোক, কথাটা ওইটাই। আরেকটা জিনিস হলো যে আপনি যদি এই যে কম্বাইন ওষুধ, এটা তো আসলে হোমিওপ্যাথিক নিয়ম বিরুদ্ধ, ঠিক আছে? কেউ যদি প্র্যাকটিস করে, বাংলাদেশে কি বলে কম্বাইন্ড মেডিসিন, তারপর প্যাটার্ন মেডিসিন, এগুলো সরকারি ভাবে অনুমোদন নিয়ে রাখছে। তো তারা যারা ক্ষমতায় আছে তারা একটা অনুমোদন করাই নিয়েছে। কি করবেন? মূল কথা হয়েছে যেটা হোমিওপ্যাথিক নীতি সেটা মেনে চলেন। যে হোমিওপ্যাথিক মূল নীতি হলো যে আপনার রোগীর লক্ষণ অনুযায়ী ওষুধ দিবে, মানে সিমিলার করবে, সিমিলিমাম করবে, 1 নম্বর কথা। হ্যাঁ, তারপর 2 নম্বর হলো যে মেডিসিনটা প্রয়োগ করবে সেটা হবে পোটেন্টাইজ মেডিসিন, একক মেডিসিন ব্যবহার করবে আর সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করবে। এটা হলো হোমিওপ্যাথির মূল ক্ষেত্র। এগুলো যারা মাইনে চলে তারা হলো মূল প্রিন্সিপাল মাইনে চলে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে হোমিওপ্যাথিক ক্ষেত্র কিন্তু সব রোগীতে থাকে না। হ্যাঁ, এটা মনে রাখবেন যে অনেক সময় রোগী ভালো হওয়ার অবস্থায় থাকে না, কারণ এমন অবস্থায় রোগীটা আসে যার একদম ক্যান্সারের লাস্ট অবস্থা। হ্যাঁ, অনেক সময় আমাদের কাছে আসে যে গ্রামের অনেক রোগী, হ্যাঁ, যে বিভিন্ন জায়গায় কেমোথেরাপি, রেডিওথেরাপি সবকিছু করানোর পরে লাস্টে যখন ডাক্তাররা ছেড়ে দিচ্ছে যে আমাদের আর কিছু করার নেই, তো রোগী এখন মানে মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে। এইরকম রোগী অনেক সময় আমাদের কাছে নিয়ে আসে। তো এই ধরনের রোগীদেরকে আসলে তো আপনি তখন আর কিছুই করতে পারবেন না। তখন রোগীকে মূল লক্ষ্যই থাকে রোগীর একটু আরাম দেওয়া, হ্যাঁ, যতটুকু আরাম দেওয়া যায়। তো এইরকম আরাম দেওয়ার ক্ষেত্রে যদি কেউ আপনার হোমিওপ্যাথিক নিয়মের ব্যত্যয় করে, পরিবর্তন করে, সেগুলাকে মানে অত কঠোর সমালোচনার চোখে দেখা উচিত নয়। কারণ এখানে মূল বিষয়টাই তো হলো আপনাকে রোগীকে আরাম দেওয়া। তো সেখানে যদি কেউ মাদার দেয় বা একটার সাথে 2টা ওষুধ যদি কেউ দেয়, এগুলাতে
কঠোর সমালোচনা করার বিষয় না। আর কিন্তু যদি দেখেন যে এটা সমীপিত ক্ষেত্র আছে, ধরেন সলিডেগো, আমার মনে হয় সলিডেগো যতটুকু পড়া হয়েছে এতটুকু জানা থাকলেই যথেষ্ট। এরপরে যারা আরো বেশি পড়তে চান অন্যান্য বই দেখতে পারেন সলিডেগো। তো আমরা একটু কেন্টের লাস্টের দিকে, কেন্টের একটু কেন্টস রিভার্স রেপার্টরি যেটা আছে সেখানে আমাদের কয়েকটা রুব্রিক্স দেখে আমরা শেষ করে দেব। তো কেন্টস সলিডেগো কি কেন্ট দেয় নাই না? সলিডেগো কেন্টের মধ্যে সলিডেগো শুধু একটা লক্ষণই আছে, যেটা আমরা কিন্তু পরীক্ষার এখানে পড়ি নাই। সেটা হচ্ছে বৃদ্ধদের, ওল্ডম্যানদের প্রস্তাব আটকে যাওয়া। বৃদ্ধদের প্রস্তাব আটকে যাওয়া একটা মাত্র রুব্রিকে আছে কেন্টের রেপার্টরিতে, যে বৃদ্ধ মানুষের প্রস্তাব আটকে যাওয়া। আর আমরা পরীক্ষার এখানে কি করছি, যে এটা যদি সামটাইম মেক্স দ্য ইউজ অফ দ্য ক্যাথেটার আননেসেসারি, ক্যাথেটার ব্যবহারের দরকার হয় না, এটাই মনে হয় বলছে যে প্রস্তাব আটকে গেলে এবং সেটা যদি বৃদ্ধদের প্রস্তাব আটকে যায় সেখানে এই সলিডেগো দিলে অনেক সময় প্রস্তাব হয়ে যাবে। তো নেক্সট ক্লাসে কি পড়বেন? স্যার অ্যাপিসটা কি পড়াবেন? ভ্যাকসিনেশন কয়েকদিন পরে করি। আচ্ছা, Argentina